দর্শক বিরতির পর আমরা আরও একবার ফিরে এলাম মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে। দ্বিতীয় ঘন্টায় আমাদের সঙ্গে আছেন বরাবরের মতোই একজন সফল মানুষ, তিনি একজন সফল সংগঠক, অর্ক চক্রবর্তী। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো, থ্যাংক ইউ আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে পেয়ে আমাদের খুব ভালো লাগছে, কারণ আমরা প্রতিদিনই চেষ্টা করি একজন সফল মানুষের জীবনের গল্পগুলো জানবার, যাদের জীবন থেকে আমরা অনুপ্রাণিত হই, আমরা অনুপ্রেরণা পাই এবং আমাদের দর্শকদের কাছেও একটা ইতিবাচক ধারণা তুলে ধরবার জন্য। এবং সমাজে বিভিন্ন ক্ষেত্রে আলো ছড়িয়েছেন যারা, এবং তারা নিজেদের ক্ষেত্রে নক্ষত্র, তারা, ধ্রুব তারা। আপনি একজন ধ্রুব তারা সংগঠনের একজন। সেই সংগঠন সম্পর্কে তো অবশ্যই শুনবো, তবে তার আগে একটু আপনার ছোটবেলা থেকে গল্পটা শুরু করি। আপনার জন্ম কোথায়, বেড়ে ওঠা কোথায়? আমার বেসিক্যালি আমি ছোটবেলায় আমার জন্মস্থান হচ্ছে নোয়াখালী। আমার জেলা নোয়াখালী, কিন্তু আমার ছোটবেলাটা কুমিল্লায় কাটে। আচ্ছা। আমার নানা বাড়িতে, বেসিক্যালি আমার নানারা থাকতেন কুমিল্লাতেই আমার ছোটবেলাটুকু শুরু হওয়া। ইভেন কুমিল্লাতে কান্থির পাড়ে তারা থাকতেন। এবং ছোটবেলায় আমার পড়ালেখা মানে হাতে খড়ি যেটা বলে সেটা কুমিল্লা থেকে, তারপরে আমার নোয়াখালীতে শিফট হওয়া। তার মানে আপনার শৈশবের সব স্মৃতি কুমিল্লাকে ঘিরে বেসিক্যালি। আমরা একটু নানা বাড়িতে যেহেতু ছিলেন, নিশ্চয়ই অনেক আদরের ছিলাম। এবং আমরা দুই ভাই, আমি বড় ফ্যামিলিতে। সো আমার দাদুর কাছে খুব প্রিয় ছিলাম, বিকজ বড় নাতি। সো সবসময় জিনিসটা ছিল। এবং যখন আমি নোয়াখালীতে শিফট হই আমরা ফ্যামিলি ওয়াইজ, ইভেন আমার দাদা দাদি যারা ছিলেন, আমার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা কিন্তু আমার দাদি। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, উনি একজন মহিলা মুক্তিযোদ্ধা ছিলেন। এবং আমাদের নোয়াখালীতে এখনও আপনি যদি খবর নেন, সেটা হচ্ছে উনি খুবই নামকরা একজন মানুষ ছিলেন সমাজের জন্য, মানুষের জন্য। কমল চক্রবর্তী। উনি আর নাই আমাদের মধ্যে, কিন্তু ওনার অনেক অবদান। উনি অনেক ভালো ভালো কাজগুলো সেখানে তৈরি করেন, যেটা সমাজের মানুষের জন্য। তো ছোটবেলা থেকে আসলে সেই ইন্সপিরেশনটা ফ্যামিলি থেকে ছিল। একটা নন কমিউনাল প্র্যাকটিসের মধ্য দিয়ে আমরা বড় হই। আমার মা, আমার মানে এই সফলতার পিছনে যদি কেউ থাকে সেটা ছিল আমার মা। এবং উনি মানে সারা জীবন মানুষের জন্য কাজ করেছেন, কষ্ট করছেন আমাদের জন্য। আমরা দুই ভাই। আমি যখন নোয়াখালীতে শিফট হই, তখন আমি প্রথম পড়াশোনা শুরু করি চৌমোহনী প্রি ক্যাডেট একাডেমি, যেটা নোয়াখালীর বেগমগঞ্জে অবস্থিত। এবং সেখান থেকেই আমি যখন ক্লাস 4-এ প্রথম আমি জাতীয় শিশু পুরস্কার পাই। আমি ছোটবেলা থেকেই কালচার লাইনের সাথে খুব কানেক্টেড। আমি খেলাঘর করতাম, এবং খেলাঘরের সাথে শিশু পার্লামেন্ট করেছি, খেলাঘরের সাথে কবিতা আবৃত্তি, অভিনয় নিয়ে প্রশিক্ষণ নেওয়া, শিল্পকলা একাডেমিতে একটু দৌড়ঝাঁপ করা। তো সেগুলো করতে করতে যেটা হয় যে, ওই যে মানুষের কাছে থাকা বা মানুষের সমস্যাগুলোকে দেখার একটা সুযোগ আমার ছিল, বিশেষভাবে কমিউনিটিতে যেসব প্রবলেমগুলো ছিল। তখনই কিছু করার ইচ্ছা ছিল যে আমি যখন একটু বড় হব আমি কিছু করব মানুষের জন্য। সো ছোটবেলা থেকে সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে বড় হয়েছি। মানে একদম ছোটবেলা থেকেই আপনি ভেবেছিলেন যে বড় হয়ে মানব সেবা নিজেকে? অবশ্যই। এবং আমি ক্লাস 4 থেকেই আমার মধ্যে সেই চিন্তাটা ছিল। বেসিক্যালি আমাদের যেসব তৃণমূলের থেকে যারা আমরা উঠে আসছি, তৃণমূলে কিন্তু সেই প্রপার ফ্যাসিলিটিগুলো নাই। এবং আমরা যেটা শহরের ছেলেমেয়েরা অনেক অ্যাডভান্স লেভেলের সাপোর্ট পাই। আপনি যতই গ্রামে ভালো পড়াশোনা করেন অথবা ভালো কিছু করতে চান, আপনার কোনো প্ল্যাটফর্ম কিন্তু নাই। আচ্ছা, ক্লাস 4-এ থাকতে যে ছেলেটি স্বপ্ন দেখেছিল যে মানব সেবা নিজেকে ব্রত করবে, তারপর পরবর্তীতে সে কিভাবে ধ্রুব তারা হয়ে উঠলো, সেই গল্পটা আমরা ছোট্ট করে একটু দর্শকদের জানিয়ে আসি, তারপর আপনার কাছ থেকে শুনবো। নন্দিতা, তুমি জানাবে? হ্যাঁ, আমি জানিয়ে দিচ্ছি। দর্শক, আমাদের সঙ্গে আজ আছেন একজন সফল সংগঠক, অর্ক চক্রবর্তী। তরুণদের নিয়ে গড়ে তুলেছেন ধ্রুবতারা নামের একটি সংগঠন, যেটি তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষেত্র তৈরিতে এবং উদ্যোক্তা তৈরিতে কাজ করছে। ইতোমধ্যে সাফল্যের সঙ্গে 16 বছর পার করা সংগঠনটির 21,000 সদস্য বর্তমানে দেশের 22টি জেলায় কাজ করছে। দেশে ইউথ পার্লামেন্টের ধারণা প্রচলিত হয় এই সংগঠনের মাধ্যমে। কাজের স্বীকৃতি হিসেবে অর্ক চক্রবর্তী যুব মন্ত্রণালয় থেকে 2012, 2013 এবং 2014 সালে পরপর 3 বার তার সংগঠন শ্রেষ্ঠ সংগঠন হিসেবে পুরস্কার পান। 2016 সালে তিনিও এই পুরস্কার পান। এছাড়া দক্ষিণ কোরিয়া থেকে ইউথ আইকন অ্যাওয়ার্ড এবং বাংলাদেশি তরুণদের সম্মানজনক ইয়ং বাংলা পুরস্কার সহ বেশ কিছু পুরস্কার পেয়েছেন আমাদের আজকের অতিথি। আমরা আবারও ফিরছি তার কাছে। আমি যখন
ধ্রুবতারা শুরু হয় ক্লাস 7-এ। আমি যখন ক্লাস 7-এ পড়ি, দেখেন আমাদের তরুণদের মধ্যে যেটা হয়, আমরা সবসময় কিন্তু অবসর সময় পেলে একটু আড্ডা দেয়া, একটু মজা করা। কিন্তু আমার ক্ষেত্রে কিছুটা হয়তো ভিন্নধর্মী ছিলাম। আমি কিন্তু যে সময়টা মানুষ সেগুলো করে বেড়ায়, আমি কিন্তু পাড়ায় পাঠাগার তৈরি করেছি। আমার মনে আছে আমি যখন ক্লাস 7-এই পড়ি, এবং ধ্রুবতারার জন্ম মানে ধ্রুবতারা শুরু হয় 2000 সালে, এবং ওইটারও আমি তখন সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়ে পড়ি নোয়াখালীতে। আচ্ছা, ধ্রুবতারা জন্মের কথা তো অবশ্যই শুনবো, আরেকটু আগে ফিরে ক্লাস 4-এই আমি থাকি। ছোটবেলায় আপনি কি ভেবেছিলেন যে বড় হয়ে কি হবে? মানব সেবা তো ব্রত করবেন, কিন্তু পেশাগতভাবে আপনি? আচ্ছা, পেশাগতভাবে বলতে আমার সব সময় খুব ইচ্ছা ছিল যে আমি এই ধরনের কিছুই করব, কিন্তু আমার কাছে মনে হতো যে আমি ডাক্তারি পড়ব, আমি ডাক্তার হব এবং মানুষের সেবা করব, এবং মানে তখন মনে হতো যে না, ডাক্তার হলে কি হবে, আমি আর ওই চিকিৎসার খরচটা নিব না। কিন্তু পরে আর সেটা হয়ে ওঠেনি, আমাকে ট্র্যাক চেঞ্জ করতে হয়। আচ্ছা, এই যে আপনার একটি সংবেদনশীল একটি মন ছিল একদম ছোটবেলা থেকে, সেটি সম্পর্কে পরিবার নিশ্চয়ই ধারণা পেয়েছিল। পরিবারের কি আশা ছিল আপনাকে নিয়ে? আমি খুব গর্ব নিয়েই বলি যে আমার পরিবার কখনো আমাকে কোনো কিছুতে ফোর্স করেনি, বরং মানে আমার সবচেয়ে ওঠার পিছনে এবং এই জায়গাটুকুতে দাঁড়ানোর পিছনে আমার মার বিরাট ভূমিকা ছিল। কারণ তিনি যেমন স্ট্রাগল করেছেন এবং এখনও করছেন একটা ভালো কিছুর জন্য, এবং সব সময় তিনি একটা জিনিস বলতেন যে আমি জানি আমার ছেলে খারাপ করবে না, সো তুমি যা করবা নিশ্চয়ই বুঝে শুনেই করবা, তুমি যা করবা মনের সত্যটাকে উপলব্ধি করে করো। সো এই জায়গাগুলোতে মানে আমি সবসময় ফ্যামিলির সাপোর্টটা পেয়েছি, বিশেষভাবে মা বা আমার যারা আছেন। আর সবচেয়ে বড় মানে আমার ভালো লাগার যে দিকটা, যে আমার ঠাকুরমার একটা ইন্সপিরেশন ছিল, যে তার আইডিওলজির জায়গাটা খুব ক্লিয়ার ছিল যে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় একটা বাংলাদেশ করব, আমরা মানুষের জন্য কাজ করব। ফলে আমার জন্য বেড়ে ওঠাটা, তার কাছ থেকে তো মুক্তিযুদ্ধের অনেক কথাই নিশ্চয়ই আপনি শুনেছেন। অবশ্যই, এবং ধ্রুবতারা জন্মই শুরু হয় তার মুক্তিযুদ্ধের গল্প বলার মধ্য দিয়ে। আসলে তার গল্পগুলোই এমন ছিল, তিনি গল্প বলতেন, বলার পরে এক সময় মনে হইতো যে এখনই কিছু একটা করি। সো এই ধরনের ইন্সপিরেশন একজন মানুষ ছিলেন, কিন্তু আমরা খুব অল্প সময় তাকে আসলে পেয়েছি। তিনি 2000 সালেই আমাদের ছেড়ে চলে যান। আচ্ছা, তারপরে আমাদের একটা পড়াশোনা কেমন ছিল? আমি ওই তো বললাম যে আমি 6-7 চলে আসি যে নোয়াখালীতে, মানে প্রাইমারি পরেও নোয়াখালীতেই আমার অনার্স শেষ করা। আচ্ছা, কিন্তু একটা বিষয় একটু জানতে চাই, যেটা বলছিলেন যে ক্লাস 4-এর ছাত্র ছিলেন আপনি যখন, তখন থেকেই একটা আপনার একটা বাসনা ছিল যে মানুষের জন্য কিছু করবার। ওই বয়সে আসলে এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া কিন্তু খুব কঠিন, এবং বুঝে উঠতে পারাটাই হয়তো অনেকে বুঝে উঠতেই পারে না ওই বয়সে। আপনার পরিবারের একটা ভূমিকা তো ছিলই, কিন্তু তাছাড়াও আপনি যেটা বলছিলেন যে শহরের ছেলেমেয়েরা যেরকম সুযোগ সুবিধা পাচ্ছে, হয়তো গ্রামে ওই ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে না। আপনি কি ধরনের অসুবিধা লক্ষ্য করেছিলেন বা কি ধরনের অসুবিধা অনুভব করেছিলেন? যেমন দেখেন, এখনো মানে ওইটা যে শুধু আমার ক্লাস 4-এর কথা বলছি তা না, আমি এখনো কিন্তু সারা দিন রাত বিভিন্ন সময় আমি গ্রামে ঘুরে বেড়াই। এবং ধ্রুবতারা মানে আমার যে অর্গানাইজেশন, তার ডিফারেন্ট দিকটা হচ্ছে আমরা বলি যে উই আর ভয়েস অফ গ্রাসরুটস, অর্থাৎ আমাদের অ্যাডভোকেসিটাই হচ্ছে গ্রাসরুট এম্পাওয়ারমেন্ট নিয়ে। আমি দেখেছি যে অনেক জায়গাতে, যেমন আমি এই বছর যে কুইন ইয়ং লিডার অ্যাওয়ার্ড হয় সেটা রানার্স আপ হয়েছি। আচ্ছা, আপনার পুরস্কার, আপনার সম্মাননা, আপনার ধ্রুবতারা নিয়ে আমি অবশ্যই শুনবো, তবে একটু বিরতি নিয়ে নিই। শিওর, থ্যাংক ইউ। দর্শক, বিরতি থেকে ঘুরে আসছে, আমরা আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি রাঙা সকাল অনুষ্ঠানে। আজ দ্বিতীয় ঘন্টায় আমাদের সঙ্গে আছেন সফল সংগঠক অর্ক চক্রবর্তী। আমরা আবারও ফিরছি তার কাছে। যে আমরা বিরতিতে যাবার আগে যে প্রসঙ্গে শুনছিলাম একটু শুনি। আর আমি যেটা বলছিলাম যে যেটা কথা হচ্ছিল যে আমাদের তৃণমূলের সমস্যাগুলো নিয়ে, তো আমরা একটা ক্যাম্পেইন করি, চেঞ্জ ক্যাম্পেইন। সেই চেঞ্জ ক্যাম্পেইনে যেটা হয় যে আমরা প্রত্যেকটা শিক্ষার প্রতিষ্ঠানে যাই, যেসব এলাকাগুলোতে আমরা কাজ করি, এবং আমি চেষ্টা করি নিজে বেশিরভাগটাতে যুক্ত থাকতে। সেখানে আমরা যখন কাউকে প্রশ্ন করি যে তুমি কি হতে চাও বা কেন তুমি এটা পড়ছো, সাপোজ আমি অ্যাকাউন্টিংয়ে পড়ছি অথবা আমি সায়েন্সে পড়ছি, আমাদের ম্যাক্সিমাম গ্রামের ছেলে মেয়ে এখনও জানে না তারা কেন পড়ছে। এবং এটাই হচ্ছে কি যে ওই পরিবেশটাই তারা আসলে পায় না, এবং তারা সেই ধরনের ক্যারিয়ার কাউন্সেলিং প্রপারলি পায় না। ভালো শিক্ষকের একটা বড় অভাব আছে গ্রামে।
আমাদের প্রপার ফ্যাসিলিটি এখনও ঠিক মতো নেই, যেমন আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারের দরকার, আমাদের টেকনোলজিক্যাল, আপনি জানেন যে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার একটা চেষ্টা সরকার করছে, সেখানে আরো অনেক বেশি কিন্তু গ্রাসরুটের মানুষকে এটাতে যুক্ত করতে হবে। আপনি গ্রামের ছাত্রদের কথা বললেন, শহরের অনেক ছাত্র তো জানে না যে কেন পড়ছে, কি পড়ছে। এটা একটা বড় মানে কি বলবো যে আমাদের দুর্ভাগ্য, এবং এটা যেটা হয় কি একটা সময় ফ্রাস্ট্রেশন ক্রিয়েট হয়। কেন আপনার কাছে মনে হয় কি মানে এটার পেছনে কি কারণ রয়েছে যে আমি হয়তো যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়ছি কিন্তু আমি জানি না যে আমি এটা পড়ে কি করব? প্রথম বিষয় কি এটা হচ্ছে মানে আমি যেটা মনে করি যে সবার আগে তো নিজের সাথে নিজের একটা কমিটমেন্টের জায়গা থাকা উচিত। যেমন আমারও কিন্তু খুব মানে ভালো কোনো যে কেউ বোঝানোর ছিল তা ছিল না। যেমন আমার মনে আছে আমি যখন অভিনয় করতে মানে প্রথম শুরু করি, আমার হ্যাঁ নোয়াখালীতে কিন্তু কোনো ভালো ছিল না, মানে টিচার ছিল না, ইনস্টিটিউশন ছিল না। এবং আমাকে তখন মানে লোকালি যারা আমরা ধরেন কিছু নাটক পাগল মানুষ আছি, আমরা তখন একসাথে হয়ে নাটকগুলো দেখে দেখে স্ক্রিপ্ট পড়ে করা শুরু করি। আমি যখন কবিতা আবৃত্তি শিখি, এবং আমি ইভেন এখনও আমি যে জেলাটার কথা বলছি নোয়াখালী, খুব হাতে গোনা প্রশিক্ষক আছে, অথচ আমাদের শুদ্ধ উচ্চারণ, আমাদের এগুলো যে জীবনে মানে কত কাজে লাগে সেটা কিন্তু ক্যারিয়ারের ক্ষেত্রেও আপনার অনেক বড় প্রভাব ফেলে। আমি এই কথাগুলো এই জন্য বলছি, সেই প্রপার ফ্যাসিলিটিগুলো কিন্তু এখনও গ্রাসরুটে নাই। শহরাঞ্চলে মানে আমি যদি বলি যে এখনও অ্যাডভান্স লেভেলে কিছুটা আছে। আমাদের ক্যারিয়ারের কথা যদি বলি, আমাদের পরিবার থেকেও কিন্তু এটা প্রেশারাইজ করা হয় একটা ছেলে মেয়েকে। যেমন আমার একটা সময় মনে হতো আমার যদি অঙ্ক কখনো হবে না, বাট আমার ফ্যামিলির কোনো একজন হয়তো মনে করতো যে না ওর সিএ মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হইতে হবে। সো আমার অনার্সের সাবজেক্ট ছিল কিন্তু অ্যাকাউন্টিং, কিন্তু আমি সারা বছর কিন্তু মনে হচ্ছে না আমার অ্যাকাউন্টিং, আমার অন্য কিছু পড়া উচিত। সো এরকম ফ্যামিলি থেকে কিন্তু একটা চাপ থাকে, কারণ মা বাবার একটা এক্সপেকটেশন থাকে। এটা হয় কি যে আপনার ছেলে মেয়ের প্রতিভাগুলোকে মাঠে মানে মেরে ফেলা যারে বলে। সো আমার মনে হয় যে প্রত্যেকের একটা নিজস্ব সত্তা থাকা উচিত, সেটার সাথে যে আমি এই জিনিসটা করব, আমি নিজেকে ওই জায়গাটায় দেখতে চাই, যেটা আমার কাছে খুব অভাব মনে হয়। এবং এটার একটা বড় কারণ হচ্ছে কি আমি হয়তোবা ফরচুনেটলি আমার কিছু সুযোগ ছিল, আমি সংগঠনের সাথে থেকেছি বা কিছু বড় মানুষের সাথে মেশার সুযোগ হয়েছে, বই পড়তাম আমি প্রচুর। কিন্তু আমাদের ছেলে এখন পাঠাগারও কিন্তু নাই। একটা সময় পাঠাগার ছিল, এখন পাঠাগার খুব হাতে গোনা। আপনি দেখবেন অবহেলিত একটা জিনিস হয়ে গেছে এখন পাঠাগার। সো তাহলে পড়বো কখন? আমাদের কিন্তু এখন বেশিরভাগ ছেলে মেয়ের ফেসবুকে সময় কাটে, কিন্তু ইন্টারনেটে যে আরো অনেক কিছু করা যায়, আরো শেখা যায়, সেটা কিন্তু আমরা এখনো ওইভাবে অভ্যস্ত না। ফলে কি আমরা নিজেদের সম্ভাবনাটাকে ওই মাঠেই মেরে ফেলছি। আপনার সংগঠন ধ্রুবতারা নিয়ে আমরা এখন শুনতে চাইছি যে ক্লাস 7-এ পড়া অবস্থাতেই আপনি ধ্রুবতারা প্রতিষ্ঠা করেন, কেন? ক্লাস 7-এ পড়া অবস্থায় করি কেন বলতে, ওইটা আসলে একটু কাকতালীয়। সেটা হচ্ছে আমার দাদির সাথে আমার এর ওই সময়টার আগে পরে খুব কথা হচ্ছিল। উনি খুব অপছন্দ করতেন যে মানে দেশ ছেড়ে চলে যাওয়া। মানে বেসিক্যালি আমার বড় জ্যাঠামণি, উনি মানে আমার বাবার বড় ভাই, উনি হচ্ছে কলকাতায় থাকেন। তো উনি খুব অপছন্দ করতেন। উনি বলতেন যে যে দেশটার জন্য এত কিছু আমরা স্যাক্রিফাইস করেছি, সেখানে তো আমাদের নিজের দেশের জন্য কিছু করা উচিত। এবং 2000 সালে একজন 80 বছরের মানুষ যখন তরুণ উদ্যোক্তা হওয়ার কথা বলে, তখন নিশ্চয়ই সেটা অন্যরকম একটা অনুভূতি। তখনই আমার মনে হয়েছে না আমি কিছু করি, এবং অনেকদিন ভাবছিলাম, ফলে মিলে গেল। আমরা 3 বন্ধু তখন, আমার একটা ফ্রেন্ড আছে রিগান, আমাদের এরকম কয়েকজন, আমরা সবাই মিলে শুরু করি যে আমরা একটা সংগঠন করব। কি নাম হবে? ধ্রুবতারা। তখন কিন্তু আমাদের মাথায় অন্য কিছু চিন্তা আসে না। কেন? কারণ ধ্রুবতারা মানে একটা দিক নির্দেশনা। আমরা মনে করি যে ধ্রুবতারা মানুষকে তার জীবনের সুন্দর পথটা দেখাবে, যেখান থেকে সে মন থেকে পরিবর্তন হবে। এবং আমাদের যেটা স্বপ্ন যে আমাদের প্রত্যেকটা সদস্য, আমরা জানি যে আমরা হয়তো সারা বাংলাদেশকে চেঞ্জ করতে পারবো না, কিন্তু যারা আমাদের সাথে কানেক্টেড হচ্ছে, আমরা চাই যে তারা ভালো মানুষ হবে, তারা আরেকজনের বিপদে দাঁড়াবে, তারা কখনো অন্যের ক্ষতির কারণ হবে না। সো এই চিন্তাগুলো আমরা ছোট থেকেই শুরু করেছি। এবং আমরা 2000 সালে আমরা শিশুদের নিয়ে নাট্যদল গঠন করি, আমরা পাঠাগার শুরু করি, আমরা পথ শিশুদের পড়ানো শুরু করি। এই ধরনের নানা কাজের পাশাপাশি আপনি জানেন যে শীতের সময় প্রচুর মানুষের খুব কষ্ট হয়। আমরা বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে আমরা সেখান থেকে কম্বল সংগ্রহ করা,
মানুষকে একটু সাহায্য করা। আর আমাদের কোস্টাল বেল্টের এলাকা, সো অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করতে হয়, সেসব এলাকাগুলোতে যাওয়া, এগুলো আমরা একদম করে এসেছি। যেটি বলছিলেন যে একদম শুরুতে দাদির মুক্তিযুদ্ধের স্মৃতি সবার সাথে ভাগাভাগি করা নিয়েই আপনার ধ্রুবতারা শুরু মধ্য থেকে, মানে ওই গল্পগুলো থেকেই আসলে যে বলবো যে দেশটাকে আরো চোখের সামনে ভেসে উঠতো যে এই জায়গাটা কাজ করতে হবে। এবং আমার মা বেসিক্যালি এনজিওতে জব করেন, উনি উইন্ড্রকে আছেন, তো ওনার বিভিন্ন সময় যেসব চাকরিগুলো সেটা কিন্তু সেই চরে মানে কমিউনিটি লেভেলের সাথে যুক্ত। এবং ওনার কর্মজীবন এবং ওনার অনুপ্রেরণা আসলে আপনার জীবনে কাজ করেছে। আমরা সেই গল্পগুলো নিশ্চয়ই শুনবো, তবে মাছরাঙা সংবাদ জানবার সময় হয়েছে, সংবাদ জেনে আসি। দর্শক, আবারও ফিরে এলাম রাঙা সকালে। আজ আমাদের সাথে দ্বিতীয় ঘন্টায় আছেন সংগঠক অর্ক চক্রবর্তী। চলুন তার কাছে আবার ফিরে। ধ্রুবতারার একদম শুরুর কথা যদি জানতে চাই, শুরুর দিকে আপনাদের কার্যক্রম কি কি ছিল? আমরা শুরু করেছিলাম, যেটা বলছিলাম যে আমরা শিশুদের নিয়ে নাট্যদল করি এবং আমরা শিশু নির্যাতন বিরোধী বিভিন্ন নাটক করতাম, পথনাটক করতাম, শিশুদের নিয়ে প্রতিযোগিতা আয়োজন করতাম কালচারাল বিভিন্ন দিকে, পাঠাগার করলাম, একটা সময় সে পথ শিশুদের পড়াতাম এবং স্বেচ্ছা রক্তদানের একটা হিড়িক ছিল আমাদের মধ্যে। সেটা সেই স্কুলে থাকা অবস্থায়, হ্যাঁ, স্কুল থেকে বাড়তে থাকে এবং একটা সময় 2009-এর দিকে এসে আমরা এটাকে একটা প্রাতিষ্ঠানায়ন করি, অর্থাৎ এটা সরকারি রেজিস্ট্রেশন লাভ করে। আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের স্বীকৃতি পাই এবং এরপরেই আমাদের যুব উন্নয়ন থেকেও স্বীকৃতি পাই। আচ্ছা, এই যে 2000 সালে যখন আপনি ক্লাস 7-এ পড়তেন এবং যখন ধ্রুবতারা শুরু হয়েছিল, এই যে এতগুলো কাজ করতেন, নিশ্চয়ই ফান্ডিং এরও প্রয়োজন ছিল। সেই ফান্ড কিভাবে জোগাড় করতেন? প্রথম কথা, মানে ফান্ডিং এর সবসময় একটা মানে কষ্ট তো ছিলই, সীমাবদ্ধতা ছিল, কিন্তু আমরা নিজেরা চেষ্টা করতাম নিজেদের সর্বোচ্চটুকু দিতে। আমার এখনও মনে আছে একটা সময় ছিল ঘরের গ্লাস টাস যা ছিল নিয়ে দিয়ে দিতাম, এমন অনেক কিছু ছিল। বাট একটা সময় কিছু মানুষ কানেক্টেড হয়, লোকাল যারা, যেমন আমাদের স্থানীয় এলাকার কিছু বড় মানুষ যারা হয়তো এই ধরনের চিন্তা করেন, তারা কিছু কিছু করে সাপোর্ট দিতে শুরু করেন। একটা সময় আমরা আরেকটু বড় হই, তখন আমরা কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে তাদের স্পন্সরশিপ নেওয়ার চেষ্টা করি। তবে আমি এখনও মনে করি 16 বছর পরে এসে দাঁড়িয়েও যে আমাদের যারা সমাজের বিত্তশীল মানুষ, বিশেষভাবে যারা বিভিন্ন কর্পোরেট জায়ান্ট বলি আমরা, তাদের কিন্তু আরেকটু আমাদের দিকে মানে এগিয়ে আসা দরকার, বিশেষভাবে যারা ইউথদের নিয়ে কাজ করে। কারণ আপনি জানেন যে আমাদের বিশাল পরিমাণ তরুণ জনগোষ্ঠী, আমরা যদি এদেরকে এম্পাওয়ার্ড করতে না পারি, আপনি দিন শেষে যতই তাদের সাহায্য সামগ্রী দেন, যতই তাদের অনুষ্ঠানে মানে করেন, কিন্তু লাভ নেই যদি তাদের নিজের পায়ে দাঁড় করায় দেওয়া না যায়। সো আমরা সেটাই করছি। আপনি একটা জিনিস বলছিলেন যে ইউথ পার্লামেন্ট, ইউথ পার্লামেন্ট এটা অনেক বড় কাজ, কিন্তু ইউথ পার্লামেন্ট আমাদের পাকিস্তানে পর্যন্ত হয়, আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালে হচ্ছে, আমাদের লন্ডনে হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। ইউথ পার্লামেন্ট বিশ্বব্যাপী একটা কনসেপ্ট। ইউথ পার্লামেন্ট জিনিসটা কি, সেটা হচ্ছে আপনি দেখেন, যদি মানে নর্মালি আপনি চিন্তা করেন আমাদের তরুণরা, আমরা কিন্তু জানি না আমাদের দেশে এত আইন প্রতিদিন হচ্ছে, এত পলিসি প্রতিদিন হচ্ছে, আমাদের কারোই সেই সময় নেই সেটা পড়ে দেখা। তার মানে হচ্ছে পলিসি যেটা আমাদের জন্য বানানো হচ্ছে, সেটাতে কিন্তু আমরাই জানি না যে কি বানানো হচ্ছে, পরে শুনি, সাপোজ কিছু শিরোনামগুলো শুনি। এখানে আমরা চাই যে ইউথরা তাদের পলিসিটা নিয়ে কথা বলবে, তাদের একটা প্ল্যাটফর্ম থাকবে যেখানে তারা তাদের এলাকার সমস্যা তুলে ধরতে পারবে। এবং আমরা 2006 থেকে শুরু করার পরে আজকে প্রায় টানা 6 বছর করলাম, মাঝখানে একটু গ্যাপ ছিল। এবং এবছর আমরা 10ই ফেব্রুয়ারিতে করতে যাচ্ছি, সিলেটে এই প্রোগ্রামটা হবে। এবং ইউথ পার্লামেন্টে আমরা প্রত্যেকটা এলাকা থেকে আমাদের ছেলে মেয়েরা আসে এবং তারা তাদের এলাকা নিয়ে কথা বলে। তারা নীতি নির্ধারকদেরকে আমরা নিয়ে যাই, তাদের সঙ্গে একটা ব্রিজ বানানোর চেষ্টা করি যে তাদের সমস্যাগুলো যাতে সমাধান হয়, এবং ওদেরকে নিয়েই কিন্তু আমরা ধ্রুবতারাকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা করছি। এবং আমরা একটা বড় কাজ যেটা করি সেটা হচ্ছে, তারা যদি কোনো উদ্ভাবনী প্রজেক্ট থাকে যে আমি এই জিনিসটা করতে চাই, এটা আমার আইডিয়া এবং এটা বাস্তবসম্মত, সেটা যদি তারা আমাদেরকে দেয়। আমি নতুন একটা কাজ শুরু করেছি গত কয়েক মাস ধরে, ইউথ ব্যাংক। এবং ইউথ ব্যাংকের প্রথম কাজটাই হচ্ছে আইডিয়া নিয়ে আসা। তারা আমাদের কাছে যদি আইডিয়া নিয়ে আসে, আমরা তাদেরকে ট্রেন আপ করার চেষ্টা করি। সেটা যদি আমার ইনফ্রাস্ট্রাকচারে না হয়,
আমরা ইউথ মিনিস্ট্রির সাথে লিঙ্ক করি, বা আইসিটি ডিভিশন আছে, বা আমাদের অনেক বন্ধু অর্গানাইজেশন। সো আমরা চেষ্টা করি তাকে একটা জায়গা করে দিতে। সো ইউথ পার্লামেন্টটা আমাদের যেটা চাওয়া সেটা, এবং এই প্রোগ্রামের মাধ্যমে আমি আহ্বান জানাই যে এটা একটা সরকারিভাবেই আমি মনে করি যে সেটা পার্লামেন্ট না হোক, ইউথ কাউন্সিল হইতে পারে, যে কোনো নামে হইতে পারে, কিন্তু একটা রাষ্ট্রীয় কাঠামো থাকা দরকার যেখানে ইউথরা নিউট্রাল ওয়েতে তারা পলিসি লেভেলে কথা বলবে, তারা তাদের এলাকা নিয়ে কথা বলবে। আপনি জানেন যে অনেক দেশে এটাকে ছায়া সংসদ বলা হয়। তার মানে হচ্ছে আমাদের সংসদীয় কার্যক্রমে ইউথ জনগোষ্ঠীর একটা প্রত্যক্ষ পার্টিসিপেশন। আমাদের বাজেট হয়, আমাদের তরুণদের উদ্ভাবনী নিয়ে। আপনি জানেন যে একজন তরুণ উদ্যোক্তা, সাপোজ আমি আজকে ব্যবসা শুরু করব, সেখানে কিন্তু আমি কাজ করি, আমি ইউথদের নিয়ে যখন কাজ করি কথাগুলো আসে। তো পার্লামেন্ট আমাকে একটা সুযোগ দেয় যে সেখানে কথাগুলো রেইজ করার। সেটা কি, যেমন আপনি জানেন যে একটা লাইসেন্স যদি পাইতে হয় এখনও কিন্তু আমাকে বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরতে হয়। আমাদের একটা ওয়ান স্টপ সার্ভিসের দরকার। আমি সবসময় একটা কথা বলি যে নতুন উদ্ভাবনগুলোতে কিন্তু ব্যাংক ফাইন্যান্স করে না, এখনও করে না যেভাবে করা উচিত। সেখানে যদি আমরা ধরেন বিশাল সুদ অঙ্ক না করে আমরা যদি ওয়ান ডিজিটের লোনে নিয়ে আসতে পারি, যেটা অনেকে করছে ইদানিং মেয়েদের ক্ষেত্রে, কিন্তু আমি মনে করি ছেলে মেয়ে এবং বিশেষভাবে তরুণ যারা তথ্য প্রযুক্তি নিয়ে ইদানিং অনেক কাজ হচ্ছে, কিন্তু এখনও কিন্তু আমাদের ব্যাংক বা প্রচলিত যারা ফাইন্যান্স করে তারা কিন্তু এই বিষয়গুলোকে ঠিকমতো বুঝে না যে আমি কোন জায়গাটাকে সাপোর্ট দিব, আসলে এটা মার্কেটে ফিজিবল কিনা। একটা জিনিস আমি বলবো যে দেখেন আমাদের এত টাকা ব্যাংক থেকে অনেক সময় কিন্তু নানা পারপাসে খেলাপি ঋণ হয়ে যায়। সেই টাকা যদি 10%ও যদি ইউথ ওরিয়েন্টেড কাজে লাগানো হয়, এসএমইতে লাগানো হয়, মানে এটা বিপ্লব কিন্তু হতে পারে। কারণ আমাদের সরকার বলেন বা আমাদের জাতিসংঘও যদি বলেন, এসডিজি কিন্তু প্রথম শুরুই হয়েছে নো পভার্টি, অর্থাৎ আমরা দারিদ্রতা দূর করব। আমাদের দেশে এখন একটা বিশাল জনগোষ্ঠী দারিদ্র সীমার নিচে। হ্যাঁ, আমরা মধ্য আয়ের দেশে হচ্ছি, কিন্তু এখন অনেকের ঘর নাই, এখন অনেকের কাজের ব্যবস্থা নাই। কিন্তু সেখানে যদি আমরা প্রত্যেকে এবং জনপ্রতিনিধিরা তারাও যদি একটু এগিয়ে আসে, আমরা সমন্বিতভাবে আমরা যদি প্রত্যেকটা ঘরে একটা ছেলে মেয়েকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারি, তাদের ইনোভেশনগুলোকে যদি তাদের কাছ থেকে নিয়ে আসা যায় প্রপার মেন্টরিংয়ের মাধ্যমে, আমরা কিন্তু অনেক বড় একটা কাজ করতে পারবো। এবং আমরা ইউথ ব্যাংকের মাধ্যমে আমি চেষ্টা করছি যে আমাদের একদম তৃণমূল পর্যায়ের ছেলে মেয়েদেরকে কানেক্ট করার জন্য, এবং আমি চেষ্টা করে যেতে চাই, কিন্তু আমার সবার সহযোগিতা খুব দরকার। শুরুতে মোট কতজন কর্মী ছিল আপনাদের সাথে? আমাদের তো 3 জন নিয়ে শুরু হয়, কিন্তু আজকে সেই ধ্রুবতারা পরিবার প্রায় 21,000 প্লাস, এবং এটা প্রতিদিন বাড়ছে। এবং আমাদের সদস্যদেরকে আমরা নানা রকম, এটা নট অনলি যে তাদের উদ্যোক্তাই হইতে হবে, আমরা কখনো কোনো সদস্যকে বলি না, ইভেন কোনো ইউথও যদি আমাদের কাউন্সিলিং সেন্টারে আসে যে আমি এই জিনিসটা করতে চাই, আমি এটাই হব, আমি কিন্তু তাকে কখনো বলি না তুমি এটা করো। আমি একটা কথা বলি যে তুমি আগে কি করতে চাও, আগে তুমি তা বলো। কারণ সে নিজেই কিন্তু বুঝতে পারে না যে আমি এক্স্যাক্টলি কি করতে চাই। সেই জায়গাটা যদি ঠিক মতো ধরায় দেওয়া যায়, দেখবেন যে তাকে যদি তার সত্যিকারের জায়গাটা দেখানো যায়, সে কিন্তু বুঝে ওঠে যে আমি এই জায়গাটা এবার আমি এইভাবে তৈরি হব। তো আমরা সেই সাপোর্টটা দেওয়ার চেষ্টা করি। শুরুতে যে প্রসঙ্গটা নিয়ে আমরা কথা বলছিলাম, এখনো একটু আসলে প্রসঙ্গটা যে যেটা লক্ষ্য নির্ধারণ করা, বা একটা শিশুর হয়তো ছোটবেলা থেকে ওই ধরনের নার্চারটা প্রয়োজন নিশ্চয়ই, যে সে বড় হয়ে কি হবে। অনেক সময় হয়তো বাচ্চারা বুঝে উঠতে পারে না, কিন্তু আসলে প্রপার নার্চারিং এর মাধ্যমে সেটা করা সম্ভব। আপনার কাছে কি মনে হয় প্রসঙ্গটা আসলে একটুখানি শুরু হয়ে শেষ হয়ে গেছে? আমাদের যেটা হচ্ছে সে ওই যে বলবো যে আমাদের পরিবারের একটা বিরাট ভূমিকা রাখার কথা। আমাদের যারা শিক্ষক আছেন তাদের কিন্তু আমি বলবো যে আমাদের শিক্ষকরা অনেক কম ফ্যাসিলিটিতে সাপোর্টটা দেয় আমাদেরকে। তাদেরকে যদি একটু প্রপার ওয়েতে আমরা যদি তাদেরকে একটু সাপোর্ট দিতে পারি, তারা যদি একটু ক্যারিয়ার নিয়ে কথা বলেন। আমরা কিন্তু প্রচলিত বই, আপনি দেখেন এই যে কিছুদিন আগে মহামান্য আদালত কিন্তু একটা সিদ্ধান্ত দিয়েছেন যে কত % বইয়ের বোঝা হইতে পারবে শিশুদের কাছে। আমি বইয়ের বোঝা বাড়ায় তো লাভ নাই যদি সেই পড়া আমার কাজে না লাগে। সো আমাকে যেটা করতে হবে যে তাকে, যেমন আমি সবসময় বলি যে টেকনিক্যাল পড়াশোনার ব্যবস্থা করা, যেটা নাকি তার জীবনের সাথে সম্পৃক্ত, তার ক্যারিয়ারটাকে তাকে সে কি করতে চায়। আমাদের টিচারদের কিন্তু একটা বিরাট ভূমিকা আছে। তাদের বই পড়া উচিত, তাদের একটু নিজেদেরকে এক্সপ্লোর করা উচিত। আমার মনে হয় যদি এটা করা সম্ভব হয় তাহলে ক্যারিয়ারে তাদের সফলতা অবশ্যম্ভাবী। আর আমি একটা কথা এই প্রোগ্রামের মাধ্যমে বলতে চাই, সারা জীবন বলি, যে ভালো কাজ কখনো হারে না। ভালো কাজে কষ্ট হয়, কিন্তু ভালো কাজ কখনোই হারে না। এই জন্য আমাদের তরুণদের, আমি জানি যে আমাদের তরুণদের মধ্যে প্রচণ্ড রকমের সম্ভাবনা। আমি যখন গ্রামে গ্রামে ঘুরি, আমার মনে হয় আমার যদি অনেক টাকা থাকতো আমি আরও অনেককে সাপোর্ট দিতে পারতাম।
আমি এবং সবসময় চাই যে আরও কিছু মানুষ যদি আমাদেরকে একটু সাহায্য করে। আমরা যখন গ্রামে যাই প্রচণ্ড ভালো ভালো কাজগুলো আমরা দেখি, আপনি অবাক হবেন। আমাদের একটা জায়গা আছে পটুয়াখালীতে আমরা কাজ করি, সেখানে মানে নদী আর সমুদ্রের মাঝামাঝি একটা জায়গা, সেখানে তারা মানে তরুণ উদ্যোক্তাদের নিয়ে কাজ করছে, কৃষি নিয়ে কাজ করছি আমরা, কিন্তু সেখানে কিন্তু এখন পর্যন্ত প্রপার গভর্নমেন্টের সাপোর্টও নাই, বাইরের প্রতিষ্ঠানের সাপোর্ট নেই। তাহলে সেই এলাকার মানুষটা তো ইকুয়াল অ্যাক্সেস পাচ্ছে না। সেই জন্যই আমরা ইউথ পার্লামেন্ট করছি, সেই জন্যই আমরা গভর্নমেন্টকে বলছি যে তোমরা ইউথদেরকে ইনভেস্ট করো। এবং আমি মনে করি যে আমাদের দাতা গোষ্ঠীদেরও আরও বেশি, এবং এটা এমন না যে শুধুমাত্র প্রচলিত কিছু প্রতিষ্ঠানকে আমরা চিন্তা করছি ওরাই করবে, তা না। এখানে অনেক বেশি মানুষ কাজ করছে, সেক্টরটা অনেক বড়, সেটাকে এক্সপ্লোর করা উচিত। এবং যারা ভালো কাজ করে তাদের কিন্তু একটা মূল্যায়ন হওয়া দরকার। এবং 16 বছরে একটা কথা না বললেই না, 16 বছর কিন্তু আমরা কোনোদিন বিদেশি অনুদান নেই নাই। এবং আমরা 16 বছরে আমাদের চিন্তাই ছিল না, আমরা জানতামও না যে কোনো এমবেসি আছে বা কোনো কেউ আছে যারা আমাদেরকে সাপোর্ট দিবে। আমরা কাজ করে গেছি, এবং কাজ করতে যেই হয়তো আমি বলবো যে আমার সদস্যদের কাছে আমি কৃতজ্ঞ, কারণ তাদের সাপোর্ট না হলে এতটা রাস্তা আমরা আসতে পারতাম না। আমি অনেক ভালো কিছু মানুষকে পেয়েছি যারা আমাদেরকে চেষ্টা করছেন সাপোর্ট দিতে। আমি সবার কাছে আমার কৃতজ্ঞতা, যার কারণে আমরা 16 বছরের রাস্তাটা পাড়ি দিয়ে এসেছি। এবং আমি মনে করি যে আমাদের তরুণদেরও ভালো কাজগুলোকে কন্টিনিউ করা উচিত। আমরা এই ধরনের খুব চমৎকার কিছু কথা শুনছি এবং আসলেই অনুপ্রাণিত হচ্ছি আমরা। এই ধারাবাহিকতায় আমরা আরও শুনতে চাই আপনার কাছ থেকে এই ধরনের কথা। তবে শেষ বিরতির সময় হয়েছে আজকের অনুষ্ঠানে, বিরতি থেকে ফিরে আসি। দর্শক, একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর মেরিল মিল্ক সোবার রাঙা সকালে। আজকে দ্বিতীয় ঘন্টায় আমরা আছি সফল সংগঠক অর্ক চক্রবর্তীর সাথে। তার জীবনের গল্প শুনছিলাম, ধ্রুবতারার গল্প শুনছিলাম। চলুন আবারও সেই গল্পে ফিরে।